আগে পরে আসি, আগে আমরা দেখবো হচ্ছে এটার অপারেশনটা কিভাবে হয়। অপারেশনটা যদি আমরা ক্লিয়ার হতে পারি তখন এটার নামকরণটাও বুঝতে পারবো যে কেন এটাকে আমরা অ্যাসিনক্রোনাস বলছি, why should we call it as the asynchronous counter। তো দেখো এখানে আমরা একটা 4 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার ইউজ করেছি বা অ্যাসিনক্রোনাস কাউন্টার সার্কিট বলতে পারি। তো চারটা ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করেছি, চারটা জে কে ফ্লিপ ফ্লপ। স্যার বোঝা যায় না। সবারই একই সমস্যা? না স্যার, আমরা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, তা তাইলে মনে হয় আমার সমস্যা শুধু। হ্যাঁ হতে পারে। ঠিক আছে, তো ভালো করে খেয়াল করো যেহেতু আমরা কাউন্টারটা মাত্র শুরু করছি এখানে। তো ফ্লিপ ফ্লপ চারটা ইউজ করেছে। তো জে কে এই ফ্লিপ ফ্লপ গুলোর নামই হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। আর ক্লক যে ইনপুটটা দেওয়া আছে সেটা বাবল নোটেশন থেকে আমরা বুঝতে পারতেছি এই ফ্লিপ ফ্লপ গুলো অ্যাক্টিভ স্টেট হচ্ছে এনজিটি, মানে নেগেটিভ গোয়িং ট্রানজিশন। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে সেটা যদি আগে দেখি, পার বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি। তো নাম্বার 1 একটা পয়েন্ট আমরা এখানে আইডেন্টিফাই করেছি যে ক্লক ইনপুটটা, দেখো এক্সটার্নাল যে ক্লক ইনপুট সেটা শুধুমাত্র ফ্লিপ ফ্লপ এ তে কানেক্টেড। ওই যে আউটপুট যে লেভেল এ বি সি ডি, দেখো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট লেভেলটাকেই আমরা তার নাম হিসেবে ইউজ করছি। প্রথমটা ফ্লিপ ফ্লপ এ, স্টার্টিং ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, ডান পাশ থেকে যদি আমরা শুরু করি, প্রথমটা হচ্ছে এ বি সি ডি। তো ফ্লিপ ফ্লপ যে এর যে ক্লকটা, এটা হচ্ছে শুধুমাত্র দেখো এক্সটার্নালি একটা ইনপুট পালসের সাথে কানেক্টেড, ক্লক পালসের সাথে কানেক্টেড। আর বাকি যে তিনটা ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করতেছি বি সি এন্ড ডি, এরা হচ্ছে তোমার আগের যে তার যে প্রিসিডিং যে ফ্লিপ ফ্লপ আছে তার যে আউটপুট সেইটা হচ্ছে তার ক্লকের সাথে কানেক্টেড। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর আরেকটা এখানে আমরা ফ্যাক্ট ইউজ করতেছি সেটা হচ্ছে ফিগারেই দেখো একটু বলে দেওয়া আছে নিচে একটা স্টার, যেটা আমরা ইউজ করতেছি যে কে ফ্লিপ ফ্লপ। আর এইগুলোতে ইনপুট আমরা এখানে দেখাই নাই, পরের তিনটাতে শুধুমাত্র প্রথমটাতে দেখাইছি। এবং এই যে নোটেশন দেওয়া আছে এখানে বলতেছি অল জে এন্ড কে ইনপুটস অ্যাজিউম টু বি 1, মানে এখানে প্রত্যেকটা জে কে সবসময় 1 এই থাকবে, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যাসাম্পশন। তাহলে এরপরে তো আমরা বলেই ফেললাম এই যে নাম্বার 2 যেটা বলছিল, নরমাল আউটপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ এ অ্যাক্টস অ্যাজ দ্য ক্লক ইনপুট। এই যে নরমাল আউটপুটটা এটা একটা ক্লক ইনপুট হিসেবে কাজ করে। ফ্লিপ ফ্লপ বি এরটা হচ্ছে সি এর জন্য ক্লক ইনপুট হিসেবে কাজ করে, সি এরটা হচ্ছে ডি এর জন্য ক্লক ইনপুট হিসেবে কাজ করে। আমরা যদি ফ্লিপ ফ্লপ আরো ইনক্রিজ করি এদিকে, সিমিলার ওয়েতে সেটা কাজ করবে। এখন তাহলে এর ক্লক ইনপুট যখন এ এর সাথে কানেক্টেড, এ হচ্ছে তার আগের ফ্লিপ ফ্লপের আউটপুটের উপরে ডিপেন্ড করতেছে ক্লকের সিগন্যালটা। তাহলে এই যে বি ফ্লিপ ফ্লপটা এটা টগল করতে পারবে, দ্যাট মিন্স টগল মোড অফ অপারেশন। বলো দেখি একজন, হোয়াট ইজ টগল মোড অফ অপারেশন? দীপ্ত লাইনে আছো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। টগল কি বলো দেখি? স্যার এটা স্যার বলতে পারতেছি না স্যার। ওকে, নেক্সট আদিল। হাসান নূর রশিদ, আমাকে শুনতে পাচ্ছ? না, তোমাদের দেখতেছি আজকে অ্যাটেন্ড হবে না। কে কথা বলছিলাম তো খেয়াল করিনি, কি নাম জানো তোমার? নিও, অডিও রেকর্ডিং দিয়ে দিছি, লেকচার নোট দিয়ে দিছি, মিলাই মিলাই পড়ো। আমি একটু বলেই দিই তাহলে। টগল মোড অফ অপারেশন, টগল মানে হচ্ছে চেঞ্জ অফ স্টেট। যখন জে কে ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট, মানে একটা ইনপুট হচ্ছে জে আর একটা ইনপুট হচ্ছে কে, এই দুইটা ইনপুট যখন 1 থাকবে এবং তার ক্লক যে ইনপুটটা আছে সেই ক্লক ইনপুটে তার যে সাপোর্টিং ট্রানজিশন ইন্ডিকেট করা থাকবে সেটা যদি সে পায়, তখন হচ্ছে তার স্টেটটা চেঞ্জ করবে। সাপোর্টিং কি, যেমন এই ক্ষেত্রে আমি যেটা বলতেছি, আমরা যে ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করতেছি এখানে তোমার
ওই যে ক্লক যে সিগন্যালটা বা ইনপুটটা আমরা ইউজ করতেছি, এখানে ট্রায়াঙ্গেল যে ইন্ডিকেটরটা আছে তার আগে একটা বাবল আছে, এটা দেখে আমরা আইডেন্টিফাই করি দিস ইজ এনজিটি। আর যদি বাবলটা না থাকতো তাহলে এটা হতো পিজিটি। এনজিটি কি? নেগেটিভ গোয়িং ট্রানজিশন, আর পিজিটি হচ্ছে পজিটিভ গোয়িং ট্রানজিশন। তাহলে এখানে এই ফ্লিপ ফ্লপ গুলো অ্যাক্টিভ হবে এনজিটিতে, মানে নেগেটিভ গোয়িং ট্রানজিশন। হোয়াট ইজ নেগেটিভ গোয়িং ট্রানজিশন? গোয়িং ফ্রম 1 to 0, দিস ইজ নেগেটিভ গোয়িং ট্রানজিশন। আর 0 to 1 এটা হচ্ছে পজিটিভ গোয়িং ট্রানজিশন। তো টগল করবে যখন এটা স্যাটিসফাই করবে। তাহলে এই ফ্লিপ ফ্লপ গুলোর জন্য দরকার হচ্ছে এনজিটি, মানে নেগেটিভ গোয়িং ট্রানজিশন, দ্যাট মিন্স গোয়িং ফ্রম 1 to 0 যাবে। আর টগল করতে পারবে তার কন্ডিশন হচ্ছে যে দুইটা ইনপুট আমরা ইউজ করি জে কে, দুইটাকেই হতে হবে হচ্ছে 1, তাহলে সেটা স্টেট চেঞ্জ করবে। তার আগের স্টেট যদি কন্টিনিউ, যে স্টেটটা নিয়ে আমরা ধরো এই মুহূর্তে এর ভ্যালু আছে 1, প্রথম ফ্লিপ ফ্লপটা জাস্ট চিন্তা করো, প্রথমে ধরো এ এর ভ্যালু হচ্ছে 1, তার মানে ফ্লিপ ফ্লপের স্টেট হচ্ছে এখন 1, এন্ড জে কে এই ইনপুট দুটো যদি 1 হয় আর ক্লক ইনপুট যদি স্যাটিসফাই করে তখন এটা টগল করবে। টগল করবে মানে হচ্ছে এটা স্টেট চেঞ্জ হয়ে এ এর ভ্যালু আগে 1 ছিল, এখন এ এর ভ্যালু হয়ে যাবে 0। অথবা যদি এর ভ্যালু শুরুতে 0 থাকতো তাহলে এটা আবার টগল করে চলে আসতো 1, মানে যেখানে থাকবে ঠিক তার অপোজিট স্টেটে যাবে। অপোজিট স্টেট ডেফিনেটলি, বিকজ এখানে স্টেট আছে পসিবল দুইটা স্টেট, অনলি টু পসিবল স্টেটস, আইদার 0 or 1. So toggle mode of operation means a change of state. If it was 0, now it will be 1. If it was 1, then it will be 0 now. This is toggle mode of operation. Okay. তো নাম্বার 2 যে পয়েন্ট আমরা পড়ছিলাম, the normal output of the flip flop A acts as the clock input for flip flop B. So flip flop B will toggle each time the A output goes from 1 to 0. এই যে বললাম, দেখো এখন এই কথাটা আমার দেখো তোমরা বুঝতে পারো কিনা। flip flop B will toggle each time the A output goes from 1 to 0. A output, this A output goes from 1 to 0, that means NGT, negative going transition। তাহলে এটা ক্লক স্যাটিসফাই করবে, তার মানে ফ্লিপ ফ্লপের এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে তখন জে আর কে, আমরা তো বলেই নিয়েছি সবগুলোর জন্য আমাদের অ্যাজাম্পশন হচ্ছে জে আর কে এর ভ্যালু 1, তাহলে জে আর কে এর ভ্যালু 1 আছে, ক্লক ইনপুটটাও এনজিটি তে পেলো, তার মানে এটা টগল করবে। সেই কথাটা আমরা এখানে বলছি, it will toggle from 1 to 0। আবার বলছে সি উইল টগল when b goes from 1 to 0। তাহলে সি কখন টগল করবে? যখন b এর ভ্যালু 1 to 0 হবে, এনজেটি হবে। সিমিলার ওয়েতে ডি এর জন্য আমরা এইভাবে বলতে পারি। আর যে কাউন্টিংটা আমরা করব, যেহেতু এটার নামই হচ্ছে কাউন্টার, তাহলে কাউন্টিং সিকোয়েন্সটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের শুরু করব। আমরা যদিও ফ্লিপ ফ্লপের ইনপুট যে পালস টালস দেওয়া দরকার বা সবকিছু শুরু করতেছি রাইট হ্যান্ড সাইড থেকে, এটাকে বলতেছি এ বি সি ডি, বাট আমরা যেহেতু কাউন্টিং এর সময় এমএসবি থেকে কাউন্ট করা শুরু করি, এই ডি ইজ দ্য এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, এটা যে এখানে বলা আছে। তো এটা কিভাবে কাউন্ট করে আমরা ওয়েভ ফ্রম দিয়েও বুঝতে পারি। দেখো ক্লক, এই যে ক্লকটা, এটা ইনপুটটা, এই যে ক্লক ইনপুট যেটা আমরা ইউজ করতেছি, শুরুতেই বলে নিছি এক্সটার্নাল যে সিগন্যালটা সেটা শুধুমাত্র প্রথম ফ্লিপ ফ্লপ এতে ইউজ করা হয়, বাকি ফ্লিপ ফ্লপ গুলোর জন্য হচ্ছে আগের ফ্লিপ ফ্লপের আউটপুটটা কানেক্টেড। এই যে ক্লকটা, এটা হচ্ছে শুধুমাত্র এতে দেওয়া হয়েছে। তাহলে ক্লক যদি এনজিটি হয়, যেহেতু আমরা এখানে বাবল ইউজ করেছি, মানে নেগেটিভ গোয়িং ট্রানজিশনে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, আর জে আর কে তো অলওয়েজ 1, তাহলে এনজিটি হলেই হচ্ছে এটা টগল করবে। তাহলে দেখো এই যে প্রথম যে এনজিটি আছে 1 এখানে মার্ক করাই আছে, যখনই 1, শুরুতে সেটা 0 ছিল, এখানে সেটা 1, তাহলে এ টগল করলো, এ টগল করে 0 থেকে 1 এ চলে গেল। সেকেন্ড এনজিটিতে দেখো আবার 1 এ ছিল, টগল করে 0 তে চলে আসলো। থার্ড এনজিটিতে আবার 0 থেকে টগল করে 1 এ চলে গেল। দিস ইজ টগল, না চেঞ্জ অফ স্টেট, যেখানে থাকবে তার অপোজিট স্টেটে চলে যাবে যখনই সে এনজিটি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এইভাবে এ চেঞ্জ হচ্ছে। এখন এ কার সাথে কানেক্টেড? বি এর সাথে কানেক্টেড। এ আউটপুট ইজ কানেক্টেড টু দ্য ক্লক অফ বি, এই যে এখানে। তাহলে জে কে তো 1 আছে, তাহলে এটা টগল করতে পারবে কখন? এনজিটি, মানে হচ্ছে যখন এ এর ভ্যালু 1 থেকে 0 তে চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে কিন্তু এ এর ভ্যালু 0 থেকে 1 এ গেছে, তাহলে এটা কিন্তু এনজিটি নয়। এইটা হচ্ছে দেখো এই যে এইখানে হচ্ছে এ এর ভ্যালু 1 থেকে 0 তে আসছে, তার মানে এটা হচ্ছে এনজিটি। তখন দেখো বিটা চেঞ্জ হয়ে গেছে, এই যে বি এভাবে এখন টগল করলো।
আবার যে পয়েন্টে দেখো B01 থেকে 0 তে মানে এনজিটি আসতেছে সেই পয়েন্টে আবার সি টগল করতেছে। আবার যে পয়েন্টে C1 থেকে 0 তে যাচ্ছে এনজিটি পাচ্ছে সেই পয়েন্টে ডি টগল করতেছে। তার আগ পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ ডি ডিপেন্ড করতেছে solely সি এর উপরে, সি ডিপেন্ড করতেছে বি এর উপরে, বি ডিপেন্ড করতেছে এ এর উপরে, আর এ হচ্ছে তোমার ক্লকের উপরে। এইভাবে করে চেঞ্জটা হচ্ছে। তাহলে আমরা যেহেতু বলেই নিলাম শুরুতে যে ডিটা হচ্ছে আমাদের এমএসবি, তাহলে শুরুতে যদি আমরা শুরুতেই ধরে নিচ্ছি সবগুলা 0, তাহলে প্রথম ক্লক পালস যখন আসবে 1 তখন এ 0 থেকে 1 এ চলে গেল, তাহলে কাউন্টিংটা কি হবে? প্রথম বাকি তিনটা তো 0ই থাকতেছে আর এ হয়ে গেল 1, অর্থাৎ এই যে আগে সবগুলা শুরুতে 0 ধরে নিলাম, তাহলে প্রথম তাহলে পরের যেটা বলতেছিলাম 0 0 এটা 1 হয়ে গেল তোমার ফার্স্ট ট্রানজিশনের পরে মানে এনজিটির পরে। সেকেন্ড স্যার হ্যাঁ স্যার আজকে ক্লাসটা একটু রেকর্ড করেন স্যার, কারণ বুঝতে একটু কষ্ট হচ্ছে তো, ওই আগের ক্লাসগুলো করে তারপরে এটা দেখলে একটু ভালো বুঝবো। রেকর্ড তো করি নাই শুরু থেকে। স্যার এখন থেকে স্যার যদি করতেন স্যার তাহলে ভালো হতো। হুম, তো প্রথম ট্রানজিশনের পরে এ চলে গেল 1 এ, তাহলে আমাদের কাউন্টিংটা শুরু হচ্ছে, যেহেতু ডিটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমরা বলবো হচ্ছে 0 0 0 1। সেকেন্ড ট্রানজিশনে এ চলে গেল হচ্ছে 1 থেকে 0 তে, তাহলে বি এখন টগল করবে, কারণ বি এর জন্য এ হচ্ছে ইনপুট, ক্লক ইনপুট। তাহলে এটা যখন 1 থেকে 0 তে মানে এনজিটি, তখন বি টগল করবে, তাহলে বি টগল করে 0 থেকে 1 এ চলে যাবে। তাহলে এখন কাউন্টিং সিকোয়েন্স কি হবে? 0 0 1 0, এভাবে করে আমরা কাউন্ট করতে পারবো। কত দূর পর্যন্ত কাউন্ট করতে পারবো? 15টা ক্লক পালসের পরে দেখো সেটা 1 1 1 হয়ে যাবে, তারপরে আবার সেটা যখন এই যে এইটা যখন চলে আসবে সবগুলো 1, তারপরে কি হবে? তারপরে 16 নম্বর যে ইনপুটটা আসবে সেখানে এসে দেখো এ চলে গেল 0 তে, তার মানে হচ্ছে বি টগল করে চলে যাবে 0 তে, বি টগল করে 0 তে চলে গেলে সিও টগল করে 0 তে চলে যাবে, সি 0 তে চলে গেলে টগল করে ডিও টগল করে আবার 0 তে চলে যাবে, মানে এই পয়েন্টে এসে সবগুলো আবার টগল করে 0 0 স্টেটে ব্যাক করবে। এটাকে আমরা বলেছি যে রিসাইকেল টু 0 0 0 0, অর্থাৎ যেখান থেকে আমরা কাউন্ট করা শুরু করছি। এইভাবে করে হচ্ছে কাউন্টিং সিকোয়েন্সটা হয়। তো এখানে আমি একটা টেবিল ফরম্যাটে তোমাদের দিয়ে দিয়েছি, দেখো এই যে কাউন্টিংটা একটু আরেকবার দেখা ভালো। কোনটা? কাউন্টিংটা হ্যাঁ, এই টেবিলটা একটু দেখো তাহলে ক্লিয়ার হবে। ওটা থেকে যদি ক্লিয়ার না হয়ে থাকে এখানে ক্লিয়ার হবে। একই জিনিস এখানে টেবিল ফর্মে দেওয়া আছে। এই যে দেখো DCBA, তাহলে শুরুতে সবগুলো আমরা 0 0 নিলাম, এই যে সবগুলো আমরা 0 0 তে নিয়েছি শুরুতে, বিফোর অ্যাপ্লাইং দ্য পালস। এখন আমাদের পালস আসে না, এই যে হচ্ছে 1 নাম্বার 1। তাহলে এইবার যদি আমরা বলি আফটার দ্য পালস নাম্বার 1 ফার্স্ট এনজিটি, এন্ড এই পালসটা কার সাথে কানেক্টেড? ফিগার দেখো, এই পালসটা হচ্ছে কানেক্টেড হচ্ছে প্রথম যে ফ্লিপ ফ্লপ আছে তার ক্লকের সাথে, তার মানে এটা শুধুমাত্র প্রথম ফ্লিপ ফ্লপের উপরে কাজ করবে। যে কে তো 1 এ আছেই, আর এই ক্লক ফ্লিপ ফ্লপে যখন এনজিটি পাবে তখন এটা টগল করবে। তাহলে প্রথম পালসের পরে কে টগল করবে? এ টগল করবে। তাহলে এ ছিল কোথায়? 0 তে ছিল, টগল করে চলে আসবে 1 এ। ঠিক আছে? আর এ কানেক্টেড হচ্ছে বি এর সাথে, বারবার বলতেছি একটু খেয়াল করো, এই যে এ কানেক্টেড হচ্ছে বি এর সাথে, বি কানেক্টেড সি এর সাথে, সি ডি এর সাথে, তুমি যদি আরো ই এফ জি এভাবে করে বাড়াও ওইভাবে কানেক্টেড হবে। তাহলে যেহেতু ক্লক পালসটা কানেক্টেড হচ্ছে এ এর সাথে, তাহলে এ ডেফিনেটলি প্রত্যেকবারই প্রত্যেকটা পালসের সময় তোমার টগল করবে। এখন 0 থেকে 1 এ গেল, বাট বি তো ডিপেন্ড করতেছে এ এর উপরে, আর বি চেঞ্জ হতে পারবে কখন, টগল করতে পারবে কখন? যখন এনজিটি হবে। হোয়াট ইজ এনজিটি? গোয়িং ফ্রম 1 টু 0। বাট এখানে এ গেছে কোথায়? 0 থেকে 1, তাহলে এটা তো এনজিটি হলো না, তাহলে আর এগুলো চেঞ্জ হবে না, বি চেঞ্জ হবে না, থেকে যাবে 0 তে।
এন্ড বি যদি কোনো চেঞ্জ না হয় তাহলে সিও কোনো চেঞ্জ হবে না, সি চেঞ্জ না হলে ডিও চেঞ্জ হবে না। তার মানে আমাদের কাউন্টিংটা হবে 0 0 0 1। সেটাই আমি এখানে বলছিলাম ফিগারে, এই যে প্রথম তিনটা 0 আর এটা হচ্ছে 1, এ হয়ে গেল 1। সেকেন্ড পালসের পরে এই যে সেকেন্ড পালসে আবার এ টগল করবে, কারণ এ সরাসরি এই ক্লকের সাথে কানেক্টেড, বাকিরা কেউ এটার সাথে সরাসরি কানেক্টেড না, বাকিগুলো হচ্ছে তার ঠিক আগের ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড। তাহলে এটা যখন চেঞ্জ হবে তখন আবার এটা টগল করবে এ। তাহলে এ আগে ছিল কোথায়? সেকেন্ড ক্লক পালসের পরে এ আগে ছিল কোথায়? এখন 1 এ ছিল, সে টগল করে আসবে কোথায়? 0 তে। 1 থেকে 0 তে যাওয়া মানে কি? নেগেটিভ গোয়িং ট্রানজিশন। তাহলে নেগেটিভ গোয়িং ট্রানজিশন পাইলেই তো এখন বি চেঞ্জ হবে, কারণ বি ডিপেন্ড করতে কানেক্টেড হচ্ছে এ এর সাথে। তাহলে এখন বি টগল করবে, 0 থেকে 1 এ আসবে। বাট 0 থেকে 1 তো আর সি এর জন্য নেগেটিভ গোয়িং ট্রানজিশন হলো না, তার মানে সি আনচেঞ্জ থাকবে, সে টগল করতে পারবে না। আর এটা আনচেঞ্জ থাকলে ডিও আনচেঞ্জ থাকবে। 3 নম্বর পালসে আবার এ টগল করবে, এ প্রত্যেকবারই টগল করবে, কারণ এর সাথে সরাসরি পালসটা কানেক্টেড আছে। এখন এটা 0 থেকে 1 এ গেল, মানে এটা কিন্তু পজিটিভ গোয়িং ট্রানজিশন। তাহলে কিন্তু বি আর চেঞ্জ হতে পারবে না, বি টগল করবে না, বি 1 1 এ ছিল 1 এই থাকবে। তাহলে এটা যদি না চেঞ্জ হয় তাহলে বাকিগুলো আর চেঞ্জ হবে না। 4 নম্বর পালসে আবার 1 থেকে 0 তে চলে যাবে, এটা কিন্তু 1 থেকে 0 তে যাওয়া মানে এনজিটি। তাহলে এটা যদি এনজিটি হয় তাহলে বিও এইবার কি এনজিটি পাবে, তাহলে বি টগল করবে, বি টগল করে 1 থেকে 0 তে চলে আসবে। তাহলে বি যদি টগল করে 1 থেকে 0 তে হয়, দ্যাট মিন্স কি এটা এনজিটি ফর সি, তাহলে সি এইবার টগল করে 0 থেকে 1 এ আসবে। বাট এইটা কিন্তু ডি এর জন্য পিজিটি, 0 থেকে 1 এ যাওয়া, ডি এর জন্য যেহেতু পিজিটি, এটা আর কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করতেছি। এই যে বাবল দেখে বুঝতেছি এটা শুধুমাত্র এনজিটি তেই অ্যাক্টিভ থাকবে, এটাই এখানে বলছি আর কি। ঠিক আছে, এরপরে তোমার 6 নম্বরে এসে আবার 1 থেকে 0, 0 থেকে 1, এটা পিজিটিটা চেঞ্জ হলো না। 7 নম্বরে এসে দেখো আবার এটা 0 থেকে 1 হয়ে যাবে, 0 থেকে 1 মানে তো পিজিটি, তাহলে এটা চেঞ্জ হওয়ার কিছু নাই। এটা যদি চেঞ্জ না হয় তাহলে এটারও চেঞ্জ নেই, এটারও চেঞ্জ নেই। পরের স্টেপে এটা 1 থেকে 0 হয়েছে, তার মানে বি এর জন্য এটা হচ্ছে এনজিটি, তাহলে বি এবার চেঞ্জ হবে, 1 থেকে 0 হবে। তাহলে সি এর জন্য এটা হচ্ছে এনজিটি, জাস্ট আগেরটার উপরে ডিপেন্ড করবে। তাহলে সিও এবার 1 থেকে 0 হবে, সি 1 থেকে 0 মানে কি? তাহলে ডি এর জন্য এটা হচ্ছে নেগেটিভ গোয়িং ট্রানজিশন বা এনজিটি, তাহলে এবার ডিও চেঞ্জ হয়, 0 থেকে 1 হবে। এইভাবে করে হচ্ছে আমরা কাউন্টিংটা করব। এই সেম জিনিসটাই হচ্ছে তোমার এই যে এখানে ফিগার এক্সপ্লেইন করা আছে, কোথায় কোথায় কি চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ওয়েব ফর্ম দিয়ে অ্যানালাইসিস করা, আর এটা হচ্ছে জাস্ট টেবিলে দেওয়া আর কি। এখন বুঝতে পারছো তোমরা কাউন্টিংটা কিভাবে হয় এখানে? বুঝলাম। ওকে, এই কথাগুলাই এই যে নিচে একেবারে তোমার ডিটেলস বলে দিছে। আমি যে কথাগুলো বলছি এগুলো এই যে দেখো বড় বড় প্যারাগ্রাফে যে লেখা আছে, এই কথাগুলাই এখানে এক্সপ্লেইন করা আছে, সো একটু পড়লেই দেখতে পারবা। ঠিক আছে, এটা বুঝতে কোনো সমস্যা হবে না। এখন শুরুতে আমি যে বলছিলাম এগুলোর আমরা বলতেছি অ্যাসিনক্রোনাস বা রিপেল কাউন্টার, কেন কেন এই নামটা দিলাম, এবার আসি আমরা সেই পয়েন্টে। যেখানে আমরা বলছি দিস টাইপ অফ কাউন্টার অ্যারেঞ্জমেন্ট is called an asynchronous counter because the flip-flops do not change states in exact synchronism with the applied clock pulses. এই যে ফ্লিপ ফ্লপ গুলো আমরা ইউজ করছি প্রত্যেকটা, এটা কি এক্স্যাক্টলি শুধুমাত্র এইটার উপরে ডিপেন্ড করেই সবাই চেঞ্জ হচ্ছে? এর সাথে কি সিনক্রোনাইজ করা? না, এর সাথে কানেক্টেড শুধুমাত্র এ, বি, সি, ডি, এরা কিন্তু ঠিক তার আগের ফ্লিপ ফ্লপের উপরে ডিপেন্ড করে, এরা কিন্তু এই ক্লক পালসের উপরে ডিপেন্ড করতেছে না। নট এক্স্যাক্টলি মানে নট ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, সেটা আমরা বলতেছি নট এক্স্যাক্টলি ইন সিনক্রোনিজম উইথ দ্য অ্যাপ্লাইড ক্লক পালসেস। এর জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার্স। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস তোমরা যদি এটা একটু বুঝে থাকো মোটামুটি করে, দেখো ক্লক পালসটা এই যে দেখো এখান থেকে 1 থেকে 2, তার মানে এটা হচ্ছে তার টাইম পিরিয়ড, যেটা সিগন্যাল। আর এ এটা কিন্তু শুধুমাত্র আইদার পিজিটি বা এনজিটি তে চেঞ্জ হবে। তো এটা যেহেতু শুধুমাত্র এনজিটি, সেটা পিজিটিও হতে পারতো, কিছু যায় আসে না, যে কোনো একটাতে। তাহলে যে কোনো একটাতে চেঞ্জ হওয়া মানে কি? এটা যদি এখন এনজিটি তে চেঞ্জ হয়, এটা কিন্তু যখন 1 থেকে 0 তে আসছিল তখন এ চেঞ্জ হয়েছে, 0 থেকে 1 এ যাওয়ার সময় কিন্তু এর কোনো চেঞ্জ নেই। দেখো এই যে 0 থেকে 1 এ যেতে কিন্তু এ 1 এ ছিল, 1 এই কন্টিনিউ করতেছে, আবার যখন 1 থেকে 0 তে আসছে তখন সেটা চেঞ্জ হয়েছে। তার মানে কি এটা চেঞ্জ হয় আর এটার চেঞ্জ, এই দুটোর মধ্যে তোমার টাইম পিরিয়ডটা কার বেশি হবে? ফিগারেও মার্ক করাই আছে, দেখে বুঝতে পারতেছি এ, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি কম। আবার তারপরে দেখো এটা যে সময় চেঞ্জ হয় ঠিক তার ডাবল সময় হচ্ছে এটা চেঞ্জ হয়।
কারণ এটা একটা একটা করে বাদ করে। ঠিক একইভাবে এইটা কানেক্টেড, দেখো এইটা যেহেতু তোমার এ যেহেতু চেঞ্জ হচ্ছে যে রেটে, বি কিন্তু আবার এ যখন 1 থেকে 0 তে যায় তখন চেঞ্জ হয়, 0 থেকে 1 এ গেলে কিন্তু বি চেঞ্জ হয় না। তার মানে বি চেঞ্জ হবে হচ্ছে তার আরো অর্ধেক রেটে, দ্যাট মিন্স তার টাইম পিরিয়ড হবে এ এর ডাবল। এইভাবে করে সি হবে বি এর ডাবল, ডি এর হবে তোমার সি এর ডাবল, মানে টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি কি হবে, প্রত্যেক স্টেপে অর্ধেক করে কমতে থাকবে। কথা বুঝতে পারছো কিনা? জি। ওকে, তাহলে আমরা যে পয়েন্টগুলো এতক্ষণ ধরে পেলাম এখান থেকে যদি আমরা একটু বলি যে ফ্লিপ ফ্লপ এ টগলস অন দ্য এনজিটি অফ ইচ ইনপুট ক্লক পালস, thus the a output waveform has a frequency that is exactly 1/2 of the clock frequency। ঠিক আছে, যে কথাগুলো আমি বলছি সেটা এখানে বলা আছে। আবার এ এর থেকে বি এর হবে অর্ধেক, সি এর থেকে ডি এর হবে অর্ধেক। তাহলে ফাইনালি আমাদের এইখানে যে চারটা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, তো এইটার যে এ এর যে ওয়েভ ফর্ম সেটা হচ্ছে এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে ইনপুট যে ক্লক পালসটা দেওয়া হচ্ছে তার অর্ধেক, বি হচ্ছে এ এর অর্ধেক, তাহলে বি এই ক্লক পালসের কতটুকু হবে 1/4, সি হবে তাহলে তারও অর্ধেক, তার মানে কত হবে 1/8, ডি এর জন্য হবে হচ্ছে 1/16। কোনটার, এই যে ইনপুট ক্লক পালসটা দেওয়া হয়েছিল তার 16/1 1/16। তাহলে এখানে আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করেছি চারটা, তাহলে 1/16 কে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 4। তাহলে জেনারেল ফর্মটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই কথাটা আমরা বলছি as described above, each flip flop divides the frequency of its input by 2। তাই তো, প্রত্যেকবার কি করছে দেখো, এটা এ ফ্লিপ ফ্লপ তার ইনপুটের ফ্রিকোয়েন্সিটাকে দুই ভাগ করে ফেলছে, ডাবল হয়ে গেছে টাইম পিরিয়ড। বি আবার হচ্ছে তার টাইম পিরিয়ড তার ডাবল করে ফেলছে, এই কথাটাই আমরা এখানে বলছি। Thus, using the appropriate number of flip-flops, this circuit could divide a frequency by any power of 2. Specifically, using n flip-flops would produce an output frequency from the last flip-flop which is equal to 1/2 to the power n of the input frequency. এই অ্যাপ্লিকেশনটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন। ঠিক আছে, আচ্ছা মড নাম্বার, মড নাম্বারটা খুব ইজি, জাস্ট একটা টার্মস এখানে আমরা ইউজ করতেছি, নাম্বার অফ পসিবল কাউন্টিং স্টেটস। দেখো এখানে আমরা যখন চারটা ফ্লিপ ফ্লপ ইউজ করেছি তখন কত পর্যন্ত আমরা কাউন্ট করতে পারতেছি, তারপরে কখন এসে সেটা রিসাইকেল করতেছে। আমরা যদি কাউন্টিং শুরু করি 1 1 1 1, চারটা 1, চারটা ফ্লিপ ফ্লপ ইউজ করছি, তার মানে চারটা 1 মানে কত, বাইনারি কত, ডেসিমাল কত, এটা 15, তাই না? তাহলে ডেসিমাল 15, তার মানে আমরা শুরু করছিলাম কোথা থেকে, 0 থেকে, কাউন্ট করতেছি 15 পর্যন্ত। তাহলে আমাদের ম্যাক্সিমাম কয়টা স্টেট আমরা কাউন্ট করতে পারতেছি বিফোর দ্য রিসাইক্লিং অকার্স? 16টা। 16টা স্টেট, মানে নাম্বার অফ স্টেট হচ্ছে 16। তাই সেটা আমরা বলছি দ্য মড নাম্বার indicates the number of states in a counting sequence, that is mod number is the number that equals to the number of states the counter goes through in each complete cycle before it recycle back to its starting state। তাহলে চারটা যদি হয় 16 ডিফারেন্ট স্টেট, 0 0 0 থেকে শুরু করে 1 1 1 1 পর্যন্ত, এটা হচ্ছে তাহলে এইটার নাম হবে মড 16 কাউন্টার। তাহলে আমরা এখন যেটা পড়তেছি এটার নাম হবে হচ্ছে মড 16 কাউন্টার, কারণ 16টা স্টেট আমরা কাউন্ট করতে পারতেছি। তাহলে চারটা ফ্লিপ ফ্লপ ইউজ করে আমরা পাই হচ্ছে মড 16 কাউন্টার। তাহলে n নাম্বার অফ ফ্লিপ ফ্লপ যদি আমরা ইউজ করি তাহলে আমরা কোন ধরনের কাউন্টার পাবো, মড 2 টু দি পাওয়ার n কাউন্টার। তাহলে এই যে দেখো মড নাম্বার বলছে 2 টু দি পাওয়ার n, where n is the number of flip flops used in a counter। ঠিক আছে, এই হচ্ছে মড নাম্বারের কথাবার্তা। আর হ্যাঁ, এগুলাই এখানে যে মড 16 কাউন্টার বলা আছে, যে মড 2 টু দি পাওয়ার n, মড 16 কাউন্টার 15 পর্যন্ত সেটা কাউন্ট করতে পারে। ওকে, তারপরে এখানে একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে, এটা রিলেটেড, ওই যে কোনটা একটা প্রবলেম দেওয়া আছে দেখো, কনসিডার এটা একটা 6 ফ্লিপ ফ্লপস ওয়্যার ইন অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফিগার অ্যাবভ, মানে এইখানে যে আমরা ফিগারটা ইউজ করছি এটার মতনই অ্যারেঞ্জমেন্ট থাকবে, বাট এখানে চারটা, আর আমরা কনসিডার করব প্রবলেম যেটা দেওয়া আছে সেখানে বলছে 6টা। তার মানে জাস্ট এর সাথে তুমি কনসিডার করো ই এন্ড এফ, আর দুইটা লাগায় নিবা বাম দিকে। তাহলে তোমার প্রথম কোশ্চেন হচ্ছে ডিটারমাইন দ্য মড নাম্বার। তাহলে মাত্র তো আমরা দেখলাম হোয়াট ইজ মড নাম্বার, 2 টু দি পাওয়ার n। তাহলে যেহেতু 6টা ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলছে, n ইজ ইকুয়াল টু 6, তাহলে 64 হচ্ছে তার মড নাম্বার। বি বলছে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি এট দ্য আউটপুট অফ দ্য লাস্ট ফ্লিপ ফ্লপ। তাহলে এখন খেয়াল করো
প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের কাজ কি, প্রথম যে ফ্লিপ ফ্লপ সে কি করে ইনপুট ক্লক পালসের ফ্রিকোয়েন্সিটাকে হাফ করে, তারপরেরটা হচ্ছে সেটাকে হাফ করে, মানে জেনুইন যে ইনপুট তাকে হচ্ছে 1/4 করে, এরকম করতে করতে n নাম্বার অফ ফ্লিপ ফ্লপ থাকলে 1/2n, এই হচ্ছে লাস্ট ফ্লিপ ফ্লপের ফ্রিকোয়েন্সি ডিভিশন আমরা মাত্র দেখলাম। তাহলে এখন তাহলে কি হবে, তাহলে ফ্রিকোয়েন্সি লাস্ট ফ্লিপ ফ্লপ থেকে কি হবে, যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে তার 1/2n, তাহলে n হচ্ছে 6, তাহলে 2 6 64, 1/64। আর ইনপুট ফ্রিকোয়েন্সি কি বলছে আমাদেরকে, 1 মেগাহার্টজ বলছে, এই ইনপুট ফ্রিকোয়েন্সি বলছে 1 মেগাহার্টজ, তাহলে জাস্ট 1 মেগাহার্টজ কে 64 দ্বারা ডিভাইড করে দিলে যেটা আসবে কিলোহার্টজে লেখা আছে। সি নাম্বার বলছে দ্য রেঞ্জ অফ কাউন্টিং স্টেটস ফর দিস কাউন্টার, এটা তো খুবই ইজি, 0 থেকে 63 পর্যন্ত ডেসিমাল, আর বাইনারি যেটা আসে সেটা এভাবে করে লিখে দিবা। আর ডিটা বলছে যে অ্যাজিউমিং এ স্টার্টিং স্টেট অফ 0, হোয়াট উইল বি দ্য কাউন্টারস স্টেট আফটার 129 পালসেস, 129টা পালসের পরে এটা কি হবে। তাহলে দেখো একটু আগে আমরা কি দেখছি, 4 ফ্লিপ ফ্লপ ইউজ করেছি, এটা কখন রিসাইকেল করে কাউন্টিংটা আবার স্টার্ট করে, কখন 15-র পরে, তাই না, মানে 16টা স্টেট কাউন্ট করে সেটা আবার রিসাইকেল করে। তাহলে আমরা যদি 6টা ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে সেটা কতক্ষণ পর পর রিপিট করবে, 64 ক্লক পালসের পরে আবার তার স্টার্টিং স্টেটে নিয়ে আসবে। তাহলে আমরা যদি 00 থেকে স্টার্ট করি, 64 আবার ব্যাক করবে 0-তে, 64 এর সাথে আরো 64 মানে 128, তাহলে আবার ব্যাক করবে 0-তে। তাহলে 129টার পরে হচ্ছে যে কাউন্টিংটা হবে সেটা আসবে হচ্ছে প্রথম 5টা 0 আর লাস্টেরটা হচ্ছে 1, মানে বাম পাশের 5টা ফ্লিপ ফ্লপের স্টেট থাকবে 0 আর প্রথম ডান পাশের যে ফ্লিপ ফ্লপটা আছে তার স্টেট থাকবে হচ্ছে 1। যেহেতু 64 পরে রিপিট করে, সবসময় রিপিটিংটা হয় কখন, 2n স্টেট পরে। 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করলে 0 থেকে 15 পর্যন্ত, দ্যাট মিন্স 16টা স্টেট কাউন্ট করে আবার রিপিট করবে। 5টা ইউজ করলে 2^5 মানে 32টা, 6টা ইউজ করলে 64টা স্টেট মানে 0 থেকে 63 পর্যন্ত, আবার পরবর্তীতে আরো 64টা স্টেট, তাহলে টোটাল 128টা স্টেট চলে গেলে আবার সেটা চলে আসবে 0-তে। আর যেহেতু আমাদের কোশ্চেনে আছে 129 129th পালস, তাহলে সেটা হবে জাস্ট 0-র পরের যে কাউন্টিংটা আছে সেটা 1। ক্লিয়ার প্রবলেমটা? জি স্যার। ওকে, এরপরে আসো তোমার স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, এটা নতুন করে আর কোনো কিছু নাই, জাস্ট একটা ডায়াগ্রাম, এটার স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বলে। এটা ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য কাউন্টিং সিকোয়েন্স, অর্থাৎ কিভাবে কিভাবে কাউন্টিংটা চেঞ্জ হয়, জাস্ট এটা দেখানো আর কি। মানে এখানে নতুন করে কোনো কিছু বোঝার বা দেখার নাই, জাস্ট রিপ্রেজেন্টেশন, যে 00 থেকে আমি শুরু করলাম বা যে কোনো জায়গা থেকে শুরু করলাম, তার কাউন্টিং সিকোয়েন্স এরকম 000, তারপরে 1, তারপরে 2 3 4, মানে বাইনারি ফর্মে এখানে দেওয়া আছে, আমি ডেসিমাল ফর্মে বলে গেছি। তো একজন বলো দেখি, এই যে কাউন্টিং সিকোয়েন্সটা এখানে দেওয়া আছে, এখানে যে কাউন্টারটা ইউজ করতেছে সেই কাউন্টারে ফ্লিপ ফ্লপ কয়টা? 3টা। 3টা? হ্যাঁ, 3টাই হওয়ার কথা, 3টা, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে কাউন্টারটা আমরা দেখলাম, দিস ইজ অ্যাসিনক্রোনাস কাউন্টার, বাট কাউন্টিং সিকোয়েন্সটা কি ছিল, 0 থেকে স্টার্ট করে একটা ম্যাক্সিমাম পর্যন্ত আমরা গেছি। 4টা ইউজ করলে 15 পর্যন্ত, 5টা ইউজ করলে 31 পর্যন্ত, 6টা ইউজ করলে 63 পর্যন্ত। তাহলে মানে হচ্ছে লোয়ার ভ্যালু থেকে আপার ভ্যালুর দিকে যাওয়া, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার, অর্থাৎ আমরা একটা ম্যাক্সিমাম থেকে স্টার্ট করে কাউন্টিং কমাইতে কমাইতে আবার 0-তে ব্যাক করতে পারি। এটা কিভাবে আমরা কাউন্ট করতে পারি, তো সেটাই বলছি যে এই যে asynchronous upward from 0 to a certain maximum value and called up counter, আমরা যেটা দেখে আসছি। আর এখন যেটা আমরা দেখব, downward from a maximum count to 0 is called asynchronous down counter। স্যার, হ্যাঁ বলো। স্যার অ্যাসিনক্রোনাসের বিষয়টা আরেকবার একটু বলবেন? অ্যাসিনক্রোনাসের ব্যাপারটা হচ্ছে তোমার, সিনক্রোনাস কথাটার মানে কি, পারফেক্ট রিদম, কোনো কিছুর সাথে পারফেক্টলি সিনক্রোনাইজ করা, মানে পারফেক্টলি সবকিছু। সিনক্রোনাইজের আসলে এক্সাক্ট বাংলাটা কি, আমি সিনক্রোনাইজটা বোঝো তো? সমন্বয়। সমন্বয়, ভেরি গুড। তো এই যে ইনপুট যে ক্লক পালসটা আছে, এইটা যদি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড থাকতো, এক্সটার্নাল যে ইনপুটটা আমরা ইউজ করতেছি, তার মানে কি এক্সটার্নাল ইনপুটের সাথে ওইটার চেঞ্জের সাথে সবগুলো ফ্লিপ ফ্লপই ডিপেন্ড করতো কার উপরে, ওই এক্সটার্নাল যে ক্লক পালসটা দেওয়া হচ্ছে তার উপরে।
কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা করছি না, এটা শুধুমাত্র প্রথম ফ্লিপ ফ্লপে দেওয়া হচ্ছে, বাকিগুলোতে কিন্তু আর দেওয়া হচ্ছে না, বাকিগুলো হচ্ছে ঠিক তার আগেরটার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এই যে সবগুলো ফ্লিপ ফ্লপই এক্স্যাক্টলি ওই যে এক্সটার্নাল যে ইনপুট ক্লক সিগন্যালটা আমরা দিচ্ছি তার সাথে সমন্বিত নয়, মানে সিনক্রোনাইজড নয়, এই জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাস। আর একটু পরে আমি তারপর একটু দেখিয়ে আসি যেহেতু তোমার কনফিউশন অ্যারাইজ করতেছে। এই যে সিনক্রোনাস কাউন্টার আমরা একটু পরে দেখবো। দেখো এইখানে দেখো যে এই যে ইনপুট, যেটা এক্সটার্নাল ইনপুট ক্লক পালস আমরা ইউজ করি, সেটা দেখো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড, দেখছো? এগুলোকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাস। আর এখন আমরা যেটা পড়তেছি বা যেটা দেখে আসলাম, এরা কানেক্টেড নয়, সবগুলোর সাথে কানেক্টেড না, প্রথমটার সাথেই কানেক্টেড, বাকিগুলো ক্লক হচ্ছে তোমার আগেরটা থেকে আসে, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস। ওকে, তো আমরা দেখছিলাম হচ্ছে ডাউন কাউন্টার। তাহলে ডাউন কাউন্টারের স্ট্রাকচারটা দেখো ওই আগেরটার মতনই দেওয়া আছে, শুধুমাত্র ইনভার্টেড ইনপুটটাকে তোমার হচ্ছে ক্লকের সাথে দিয়ে দেওয়া হয়েছে। তো এটার কারণটা কি? এবিসি যদি তিনটা ফ্লিপ ফ্লপ হয় তাহলে এটা হচ্ছে এলএসবি, এটা তো আমরা শুরুতেই বললাম, এটা দিবে হচ্ছে তোমাকে এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। The flip-flop A toggles at each step in the sequence due to the input clock pulse. আমরা এটা নিয়ে একটু আলোচনা করেছি, যেহেতু এটা সরাসরি ইনপুট ক্লক পালসের সাথে কানেক্টেড, তার মানে এটা যতবার এনজিটি পাবে ততবার এটা চেঞ্জ হইতেই থাকবে, প্রত্যেকটা স্টেপে এটা চেঞ্জ হবে, 1 থেকে 0, 0 থেকে 1 এভাবে চেঞ্জ হতে থাকবে। এই যে দেখো এখানে দেখানো আছে 1 থেকে 0, 0 থেকে 1 চেঞ্জ হইতেই আছে প্রত্যেক এনজিটিতে, ঠিক আছে? The flip-flop B change states each times A goes from low to high. Low to high মানে কি? PGT, positive going transition, তাই না? A goes from low to high, positive going transition হইলেই শুধুমাত্র পরের গুলা চেঞ্জ হবে, এটা বুঝতে পারছো? জি স্যার আগেরটা বিপরীত স্যার, এই কারণে। না সেটা এখন আসতেছি না আমরা, আমি বলছি যে এইখানে সিম্বলটা হঠাৎ করে দেখলে কনফিউজ হয়ে যায়, এটা তো এনজিটি, তাই না? তো এটা চেঞ্জ হবে কখন? যখন নেগেটিভ গোয়িং ট্রানজিশন পাবে, তার মানে কি 1 to 0 পাবে, বাট আমরা এখানে কন্ডিশনটা লিখতেছি when A goes from 0 to 1, 0 to 1 মানে কি পিজিটি, পজিটিভ গোয়িং ট্রানজিশন, বাট A আর A ইনভার্স, এই যে এটা কিন্তু এক্স্যাক্টলি ইনভার্টেড। A যদি লো থেকে হাইতে যায়, তার মানে 0 থেকে 1 এ যায়, পিজিটি হয়, তাহলে A বার কোথায় গেছে? 1 থেকে 0 তে আসছে না, এনজিটি, তাহলে এটা অ্যাক্টিভ হবে, সেই কথাটাই এখানে বলছি আর কি আমরা, যে ফ্লিপ ফ্লপ বি চেঞ্জেস স্টেটস ইচ টাইম এ গোজ ফ্রম লো টু হাই। এ যদি লো থেকে হাই হয় তাহলে এ বার মানে ইনভার্টেড আউটপুট, সেটা কি হয়েছে? হাই থেকে লো হয়েছে, আর এটা হাই থেকে লো হওয়া মানে কি? তার মানে এনজিটি, তখনই বি টগল করবে, ঠিক আছে? সি এর জন্য ঠিক একই কথা, বি যদি লো থেকে হাই হয় তাহলে বি বার যেটা আছে ইনভার্টেড আউটপুট, সেটা হাই টু লো হবে, এনজিটি হবে, তখন হচ্ছে সি টগল করতে পারবে, এভাবে করে হচ্ছে সেটা টগল করবে। এখন ইনপুট পালসেস আর অ্যাপ্লাইড টু এ, এ বার আউটপুট সার্ভস অ্যাজ দ্য ক্লক ইনপুট ফর বি, বি বার আউটপুট সার্ভস অ্যাজ দ্য ক্লক ইনপুট ফর সি। দ্য ওয়েভফর্মস at A, B, C show that B toggles whenever A goes low to high. বুঝতে পারছো কিনা? এ যদি 0 থেকে 1 হয় তখনই সেটা টগল করবে, এই যে এখানে আমি বলে দিচ্ছি এখন যেটা বলতেছিলাম, তার মানে কি এ বার হাই থেকে লো হয়েছে, মানে 1 থেকে 0 হয়েছে, এনজিটি। আবার সি টগল করবে যখন বি লো থেকে হাই হবে, তার মানে বি বার হাই থেকে লো হবে, ঠিক আছে? তো কাউন্টিং সিকোয়েন্সটা আমরা যদি দেখি, ধরো শুরুতেই সেটা যে কোনো একটা ভ্যালু 0 0 তে দেওয়া ছিল, একেবারে শুরুতে 0 0 তে দেওয়া ছিল, আমরা ইনিশিয়ালি ধরে নিলাম। তো প্রথম পালসের পরে এ এ কানেক্টেড হচ্ছে এক্সটার্নাল এই যে পালসের সাথে, যে পালস নাম্বারের কথা আমরা বলতেছি তার সাথে কানেক্টেড হচ্ছে এ, তাহলে এটা টগল করবে, 0 থেকে 1 এ যাবে। এ 0 থেকে 1 এ গেছে, তার মানে এ বার কি হইছে? 1 থেকে 0 তে গেছে এ বার। এ 0 থেকে 1 এ গেছে, এই যে 0 থেকে 1 এ গেল এ, এ 0 থেকে 1, তার মানে এ বার হচ্ছে 1 থেকে 0, 1 থেকে 0 মানে এটার জন্য কিন্তু এনজিটি, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে বিও টগল করবে। দেখো যখন এ টগল করছে বিও ঠিক সেই মুহূর্তে টগল করছে। আবার বি যদি 0 থেকে 1 এ যায়, তার মানে বি বার 1 থেকে 0 তে গেছে, তার মানে এটা এনজিটি, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আবার সিও টগল করবে, এই যে সি টগল করে 1 এ চলে আসবে।
তখন দেখো কাউন্টিংটা হয়ে গেল কত 1, সবগুলো 1। সেকেন্ড পালসে আবার এ টগল করে 1 থেকে 0 তে যাবে। এটা 1 থেকে 0 তে যাওয়া মানে কি এ বার কি হয়েছে, তাহলে উল্টাটা হয়েছে 0 থেকে 1 এ গেছে পিজিটি, তাহলে কিন্তু বি এর কোনো চেঞ্জ নাই, আর বি এর চেঞ্জ না হলে সি এরও কোনো চেঞ্জ নাই। পরের স্টেপে আবার দেখো 3 নম্বর পালস, এটা আবার টগল করবে, টগল করে 0 থেকে 1 এ আসছে। এ 0 থেকে 1 এ আসা তার মানে এ বার 1 থেকে 0 তে গেছে, মানে এনজিটি হয়েছে ফর বি, তাহলে বিও দেখো টগল করছে 1 থেকে 0 তে গেছে, ঠিক আছে। আর বি 1 থেকে 0 তে যাওয়া মানে হচ্ছে বি বার 0 থেকে 1 এ যাওয়া, 0 থেকে 1 এ যাওয়া কিন্তু পিজিটি ফর সি, এজন্য সি এর আর কোনো চেঞ্জ নেই। সি এর যেহেতু পিজিটি, পিজিটি তো আর সি কেন চেঞ্জ হবে না, সি চেঞ্জ হবে হচ্ছে এনজিটি তে, তো নেগেটিভ গোয়িং ট্রানজিশন। এইভাবে করে হচ্ছে কাউন্টিংটা এখানে কন্টিনিউ করতে, কাউন্টিং সিকোয়েন্স এভাবে মিলায় দেখো, যেটা আমরা বলতেছিলাম সেটা ডাউনলোড একটা কাউন্টিং দিবে। ঠিক আছে, এরপরে টপিকসটা হচ্ছে আমাদের প্রোপাগেশন ডিলে। আমরা একটা জিনিস করতেছিলাম, সেটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। বেসিক্যালি যে কোনো ফ্লিপ ফ্লপ তার একটা কাজ করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ সময় লাগে, সেই সময়টা খুব কম। আমাদের যদি এভরিডে লাইফের যে টাইম স্কেল আমরা কনসিডার করি, সেটার কম্পারিজনে সেটা খুবই কম। ধরো ন্যানো সেকেন্ড অর্ডার টাইম লাগে একটা ফ্লিপ ফ্লপে ইনপুট আসলে পরে তার উপরে বেসিস করে আউটপুটটা মানে একেবারে অল অন সাডেন চেঞ্জ হয়ে যায় না, সেটার জন্য সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে, মিলি সেকেন্ড বা 1-2 সেকেন্ড বা ন্যানো সেকেন্ড অর্ডারের সময় লাগে। তো এটাকে আমরা বলি হচ্ছে ডিলে, ঠিক আছে। একটা থেকে আর একটাতে কাজ করতে একটু ডিলে হয়। যেমন উপরের কাউন্টারটা যদি আমরা দেখি, মাত্র যেটা দেখলাম, এইটা যদি একটু দেখো, এই যে ক্লক ইনপুটটা যখন পাবে তারপরে এই ফ্লিপ ফ্লপের স্টেট চেঞ্জ হইতে তার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগবে। আবার এটার উপরে ডিপেন্ড, এটা যখন চেঞ্জ হবে, এই ক্লক ইনপুট যখন সেকেন্ড ফ্লিপ ফ্লপটা যখন ক্লক ইনপুটটা পাবে তার উপরে বেসিস করে এটা চেঞ্জ হতে একটু সময় লাগবে। তার মানে কিন্তু ওভারঅল শুরু থেকে যদি আমরা কাউন্টিং করতে থাকি, আস্তে আস্তে কিন্তু যে ক্লক পালস যখন হইলো সাথে সাথে কিন্তু সবগুলো চেঞ্জ হইলো না। এটা ধরো 10 ন্যানো সেকেন্ড পরে হইলো, এটা আরো 10 ন্যানো সেকেন্ড পরে, এটা আরো 10 ন্যানো সেকেন্ড পরে, এইভাবে কিন্তু আস্তে আস্তে চেঞ্জটা একটু ডিলে হয়। সেই কথাটাই আমরা এখানে দেখবো। তো দেখো এখানে বলছে যে এখানে ডিটেইলসে লেখাই আছে, তোমরা পরেও পড়ে নিতে পারবা। এটাকে আমরা ইন্ডিকেট করব হচ্ছে যে প্রোপাগেশন ডিলে টাইম, টিপিডি আর কি, প্রোপাগেশন ডিলে টাইম বলি আমরা টিপিডি। এটা এই সাবস্ক্রিপ্ট হিসেবে আসার কথা ছিল, একটু টাইপও আছে এখানে, পরে আবার ঠিক হয়ে গেছে, এটা পরে ঠিক করে দিব না। যাই হোক দেখো টিপিডি, প্রোপাগেশন ডিলে টাইম। তো এটা যদি আমরা একটু ডিসকাস করি, এখানে ধরো প্রথমে যে ইনপুট ক্লক পালসটা আমরা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে বা তার টাইম পিরিয়ড যদি আমরা চিন্তা করি, এই যে এখানে বলছে ফ্রিকোয়েন্সি, আমরা টাইম পিরিয়ডের টার্মসে যদি চিন্তা করি, টি ইন, এই যে ইনপুট যে টাইম সিগন্যালটা আছে তার টাইম পিরিয়ড বলছে আমরা 1000 ন্যানো সেকেন্ড। এখন এটা যখন এনজিটি হয় তখন এ টগল করে। ঠিক দেখো এনজিটিতে কিন্তু আমরা টগল দেখাইনি, এর আগের ফিগারগুলোতে বা আমরা পরবর্তীতে যে ফিগারগুলো আঁকবো সেগুলোতে কিন্তু আমরা ঠিক লাইন বরাবরই দেখাচ্ছি ফর সিম্পলিসিটি, বাট একেবারে প্রিসাইজলি চিন্তা করলে এটা একবারে শার্পলি ওই একই লাইনে হয় না, একটু ডিলে হয়। এই যে দেখো 50 ন্যানো সেকেন্ড এখানে ফর এক্সাম্পল একটা ডিলে বললাম আমরা 50 ন্যানো সেকেন্ড। তাহলে যখন সেকেন্ড এনজিটিটা হয় তখন এ হচ্ছে টগল করে 1 থেকে 0 তে যায়, তার মানে এটা কিন্তু বি এর জন্য এনজিটি, এ 1 থেকে 0 তে যাওয়া মানে হচ্ছে বি এর জন্য এটা হচ্ছে একটা নেগেটিভ গোয়িং ট্রানজিশন, তার মানে বিও তখন টগল করবে। এখন বি টগল করতে তাহলে কতটুকু ডিলে হবে, এই ক্লক সিগন্যাল চেঞ্জ হওয়ার পরে এ রেসপন্স করতেই সময় নিচ্ছে 50 ন্যানো সেকেন্ড, এর উপরে ডিপেন্ড করে বি সময় নিচ্ছে আরো 50 ন্যানো সেকেন্ড, তাহলে ওভারঅল হচ্ছে তোমার 100 ন্যানো সেকেন্ড ডিলে হইল। এরকম করে তোমার ডিলেটা হচ্ছে বাড়তে থাকে, ঠিক আছে। এখন এখানে আবার দেখো এই যে ফোর্থ ক্লক পালসের পরে এ চেঞ্জ হয়েছে 50 সেকেন্ড ডিলে করছে, এর উপরে ডিপেন্ড করে বি চেঞ্জ হয়েছে, সে আরো 50 সেকেন্ড ডিলে করছে, বি এর উপরে ডিপেন্ড করে সি চেঞ্জ হয়েছে, সে আরো 50 সেকেন্ড ডিলে করছে। তাহলে ওভারঅল এই ক্লকটা, এক্সটার্নাল যে ক্লকটা যখন চেঞ্জ হয়েছে তার উপর ডিপেন্ড করে শেষ যে ফ্লিপ ফ্লপটা আছে সেটা চেঞ্জ হতে 150 ন্যানো সেকেন্ড সময় নিছে। তো এই হচ্ছে ডিলেটা হচ্ছে, এখানে আর কোনো প্রবলেম আমরা দেখলাম না ইন জেনারেল। বাট এখন একটা যদি সিচুয়েশন অ্যারাইজ করে যে এটা আমরা 100 ন্যানো সেকেন্ড যদি টাইম পিরিয়ডের একটা সিগন্যাল নিই,
মানে 1000 ন্যানোসেকেন্ড ইউজ না করে একটু কম টাইম পিরিয়ডে নিলাম, ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়ায় দিই আর কি, তোমার 100 ন্যানোসেকেন্ডে যদি আমরা একটা ফিগার কনসিডার করি, এই যে নিচে যেটা দেখো দেওয়া আছে, ঠিক আছে, এইখানে আমরা এবার নিচ্ছি ইনপুটটা হচ্ছে 100 ন্যানোসেকেন্ড আর ডিলেটা সেই 50 ন্যানোসেকেন্ডেই আছে। তো এই যে ফোর্থ ক্লক পালসের আমরা যদি কাউন্টিং শুরু করি নিচে থেকে 0 0 0, খেয়াল করো 0 থেকে শুরু করলাম, ইনিশিয়ালি সবগুলো 0। ফার্স্ট এনজিটিতে কাউন্টিংটা কি আসার কথা, 0 0 1 আসার কথা। তো যখন এনজিটি হলো, এই যে নাম্বার 1 দেওয়া আছে, এই যে এনজিটিটা আমি যেখানে কার্সরটা মার্ক করতেছি দিস এনজিটি, এরপরে দেখো এ কিন্তু এইখানে 1 হয়ে যাওয়ার কথা টগল করে, আমরা সেটা না দেখায় 50 সেকেন্ড ডিলে দেখাইছি, কারণ এটা হয় বেসিক্যালি 50 ন্যানোসেকেন্ড, সরি নট 50 সেকেন্ড, 50 ন্যানোসেকেন্ড অনলি। এরপরে সেকেন্ড এনজিটিতে দেখো তোমার বি চেঞ্জ, এ আবার টগল করছে, এ টগল করে 1 থেকে 0 হয়েছে, এটা কিন্তু বি এর জন্য এনজিটি হিসাবে কাজ করতেছে, তার মানে বি এখন টগল করবে। তাহলে এই যে ডিসটেন্সটা দেখাইছে 50 ন্যানোসেকেন্ড, দিস ডিলে ইজ ফ্রম এ টু বি, মানে এ চেঞ্জ হওয়ার পরে বি চেঞ্জ হতে কতটুকু সময় নিছে। বাট ওভারঅল তুমি যদি ক্লক সিগন্যাল থেকে চিন্তা করতে, তাহলে এটা কিন্তু কতটুকু হইতো, 100 ন্যানোসেকেন্ড হইতো। এখানে জাস্ট দেখাইছে 50 ন্যানোসেকেন্ড, শুধুমাত্র এ থেকে বি চেঞ্জ হইতে, এর উপরে ডিপেন্ড করে ইন রেসপন্স টু দ্য চেঞ্জ ইন এ বি নিডস মোর দেন মানে মোর 50 ন্যানোসেকেন্ড টাইমস। তাহলে ওভারঅল সিগন্যাল থেকে যদি আমরা চিন্তা করি, কারণ এ চেঞ্জ হয়েছে কার জন্য, এই সিগন্যালের জন্য, এটা হচ্ছে 100 ন্যানোসেকেন্ড। থার্ড ক্লক পালসের পরে এ আবার টগল করে 1 এ চলে গেল, এ টগল করে 1 এ যাওয়া মানে কিন্তু তোমার বি আর এখানে চেঞ্জ হবে না, কারণ এটা এখন পিজিটি, তার মানে বি চেঞ্জ হলে সি এর হচ্ছে। এবার 4 নাম্বার ক্লক পালসের পরে খেয়াল করো, 4 নাম্বার ক্লক পালসটা যে আমরা ইউজ করতেছি, এটা আবার যখন এনজিটি, তখন এ আবার টগল করে 1 থেকে 0 তে গেল, এটা যদি টগল করে তাহলে বি এটার উপরে ডিপেন্ড করে 1 থেকে 0 তে যাবে, তাহলে এ তো নিজে 50 ন্যানোসেকেন্ড ডিলে করে, বি 50 ন্যানোসেকেন্ড ডিলে করে, আবার এইবার বি যেহেতু 1 থেকে 0 হয়েছে, তাহলে সিও এখন টগল করবে, তাহলে সিও কতটুকু ডিলে করবে, 50 ন্যানোসেকেন্ড ডিলে করবে, ওভারঅল ডিলে হবে হচ্ছে 150 ন্যানোসেকেন্ড। তাহলে এখন 4 নাম্বার ক্লক পালসের পরে কাউন্টিং সিকোয়েন্সটা কি হওয়ার কথা, মনে করো জাস্ট কাউন্ট করে আসো, প্রথম ক্লক পালসের পরে 001, তারপরে 010 011, এভাবে করে 4 নাম্বারটার পরে ফোর্থ ক্লক পালসের পরে হওয়ার কথা হচ্ছে 100 স্টেট, এটা আসার কথা, অর্থাৎ সি এর ভ্যালু আসবে 1, ভেরি গুড, এটা আসবে 1, সরি 100, সি এর ভ্যালু 1 হয়েছে, ঠিক আছে, বি এর ভ্যালু 0 আছে, এটাও ঠিক আছে। বাট এখন দেখো ঝামেলাটা হয়েছে এই যে এইখানে, ফিগারটা খেয়াল করো, এর 4 এর পরে 4 এর যে 4 নাম্বার যে এনজিটিটা হয়েছে, তারপরে ওভারঅল রেসপন্স শেষ করতে সি এ 150 ন্যানোসেকেন্ড সময় নিচ্ছে, বাট এর টাইম পিরিয়ড কত, 100 ন্যানোসেকেন্ড। তার মানে কি এই 4 এনজিটি থেকে 5th এনজিটিতে আসতে কতটুকু সময় লাগবে, 100 ন্যানোসেকেন্ড সময় লাগবে। তো এই সময়ের এখন এ যদি ওভারঅল রেসপন্স কমপ্লিট করতে 150 ন্যানোসেকেন্ড সময় নেয়, তার আগেই কিন্তু এ আবার তার স্টেট চেঞ্জ করে ফেলতেছে। বুঝতে পারতেছো পয়েন্টটা, ধরতে পারতেছো কিনা? কারণ এর তো আবার ইনপুট সে কানেকশন আছেই ক্লকের সাথে, সেটার উপরে বেসিস করে কিন্তু সে তার স্টেট চেঞ্জ করে ফেলতেছে, যদিও সেটা 0 তে থাকার কথা, কারণ এই যে চেঞ্জটা আসছে, সি যে 1 হইছে, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে বি এর উপরে, বি আবার ডিপেন্ড করতেছে এ এর উপর, এটা তখন কত ছিল, 0 ছিল, তার মানে কাউন্টিংটা আসার কথা 1 0 0, সেটাই আসতো, কিন্তু ইতিমধ্যে আবার এ চলে গেছে হচ্ছে 1 এ, কারণ এ এর পরের সিগন্যালটা আবার চলে আসছে, কারণ এটা টাইম পিরিয়ড হচ্ছে অনলি 100 ন্যানোসেকেন্ড, আর এটা 150 ন্যানোসেকেন্ড সময় নিচ্ছে ওভারঅল স্টেটটা কমপ্লিট করতে। তাহলে কিন্তু যে 100 যে কন্ডিশনটা পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা পেলামই না। এখন কত কাউন্ট করবা, এটা তোমাকে কাউন্ট করতে বলে 1 0 আবার 1, এটা কিন্তু 1 এ চলে গেছে। এই যে একটা প্রবলেম হইলো, প্রবলেমটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে কাজটা কি করতে হবে, এই যে 100 ন্যানোসেকেন্ড নেওয়াতেই তো ঝামেলাটা হইলো, 1000 ন্যানোসেকেন্ডের জন্য কিন্তু ঝামেলাটা এরকম ছিল না, ঠিক কি না? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তাহলে আমাদের এখানে কাজটা কি হবে, কিভাবে আমরা এই প্রবলেমটা থেকে দূরে থাকতে পারি, টাইম পিরিয়ডটা বেশি নিব নাকি কম নিব, কম নেওয়াতেই তো ঝামেলাটায় পড়লাম, তাহলে টাইম পিরিয়ডটা আমাদেরকে একটু বাড়ায় নিতে হবে, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতে হবে যে এর নিচে আর আমরা টাইম পিরিয়ড নিব না। সেটা আমরা বলছি দিস প্রবলেম ক্যান বি অ্যাভয়েডেড ইফ দ্য পিরিয়ড বিটুইন দ্য ইনপুট পালসেস ইজ মেড
longer than the total propagation delay of the counter। দেখো এইখানে 150 ন্যানোসেকেন্ড সময় লাগছে আর এটা 100 ন্যানোসেকেন্ড ছিল, ছোট হওয়ার কারণে তো ঝামেলা হয়েছে। বাট এটা যদি 200 ন্যানোসেকেন্ড টাইম পিরিয়ড হতো তাহলে কিন্তু এটা তখনও আর 1 এ ব্যাক করতো না, তাহলে কিন্তু আমরা 100 কাউন্টিংটা পেতাম। তার মানে টোটাল যে ডিলে হবে তার থেকে অবশ্যই এটাকে বড় হইতে হবে, সেটাই আমরা বলতেছি টি ইনপুট আর কি। আর মিনিমাম স্ট্যান্ডার্ডটা হচ্ছে তার ইকুয়াল বা তার বড় হইতে হবে। এই যে এটা হচ্ছে কন্ডিশন। টোটাল প্রপাগেশন ডিলে একটার জন্য ডিলে হচ্ছে টিপিডি, আর এন নাম্বার অফ ফ্লিপ ফ্লপের জন্য ডিলেটা হচ্ছে জাস্ট এন দ্বারা মাল্টিপ্লাই করব, টোটাল ডিলে হচ্ছে এইটা আর তার থেকে বড় বা তার সমান হইতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, ম্যাক্সিমাম কতটুকু ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করতে পারবো, জাস্ট টাইম পিরিয়ড থেকে 1/t, ঠিক আছে, 1/n টিপিডি, এটা হচ্ছে এফ ম্যাক্স এর ভ্যালু। বুঝতে পারছো কিনা ডিলের ব্যাপারটা? জি এরপরে আসো। স্যার হ্যাঁ স্যার অনেকদিন আমরা পড়ি না, তো আজকে স্যার বেশি পড়ায় না, যাতে আমরা একটু পড়াশোনা করে একটু আগাতে পারি। অনেকদিন পড়ানো দেখে তো আজকে বেশি পড়ানোর চিন্তা করলাম, দেখে বন্ধের দিন বিকালে ক্লাস নিলাম যাতে তাড়াহুড়া না থাকে, সন্ধ্যা পর্যন্ত পড়াবো বলে। স্যার কিন্তু আমাদের তো স্যার বুঝতে হবে। তোমরা পড়ো নাই কেন বাবু? তোমাদের আমি সেই কবে দিছি, লাস্টের আগের 2টা লেকচার দিছি 1 মাস হলো, বেশি সময়, 40 দিন আগে। স্যার লাইভ ক্লাস হলে স্যার মানে আমরা মনোযোগ দিয়ে একটু পড়া হয়, কিন্তু রেকর্ড হইলে মানে হুম। ভাবি যে দেখবো দেখবো কিন্তু দেখা হয় না। গতকালকে যেটা দিছি সেটা নিয়ে বলতে পারো যে স্যার গতকালকে মাত্র দিছেন, ওইটা এত তাড়াতাড়ি দেখি না, সেটা হইতে পারে। সেটার সাথে আজকের গুলো এতটা ডিপেন্ডেন্ট না, বেসিক যেটা দরকার সেটা তার আগে পড়ে আসছে। স্যার বলছি আজকে আর বেশি পড়ায়েন না স্যার, আমরা একটু পড়ে আগাতে চাই স্যার। আচ্ছা তাহলে কালকে পরশু কবে ক্লাস নিবা বলো, আমি এই সপ্তাহে সিলেবাস শেষ করবো, নাকি এগুলো